জামায়াত এনসিপি কি নির্বাচন থেকে সরে যেতে পারে? তফসিল হয়ে গেছে, আর কদিন পরই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কেউ কেউ বলতে পারেন যে এরপর কি এটার প্রশ্ন আসে? উত্তর হচ্ছে আসে, এটা সম্ভব। তারা ঘোষণা করলেই হবে। মনোনয়নপত্র শেষ মানে প্রত্যাহারের শেষ দিনের পর প্রতীক বরাদ্দ হয়ে যাবার পরও নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেওয়া যায়, যদিও ব্যালট পেপারে তাদের মার্কাগুলো থাকবে। আমরা সাম্প্রতিক একটা প্রবণতা দেখছি এনসিপি জামায়াতের, সেটা হচ্ছে তারা প্রচুর অভিযোগ করছেন এরকমভাবে যে প্রশাসন পুরো বিএনপির মতো করে কাজ করছে, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মতো করে কাজ করছে। ইভেন দুদিন আগে জনাব তাহের, জামাতের নায়েবে আমির, গিয়েছিলেন নির্বাচন কমিশনে, সেখানে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, এনসিপির লোকজন বলছেন, কেউ কেউ বলছেন এটা জনাব তারেক রহমানকে ক্ষমতা তুলে দিলেই হয়, এ ধরনের আলাপ টালাপ করছেন। আমি এটা দুটো উদ্দেশ্য থাকতে পারে, এর মধ্যে একটা উদ্দেশ্যকে আমি সমর্থন করি। তারা যদি এই উদ্দেশ্য করেন, দ্যাটস ফাইন, সেটা একটু বলে ফেলা ভালো। মানে বাংলাদেশের ইতিহাসে এত ভারসাম্যহীন নির্বাচন আর কখনো হয়েছে বলে আমি মনে করি না। অনেকে আমার কথা প্রতিবাদ করবেন, কেউ কেউ গোপনে জামাতের পক্ষে ভোট বিপ্লব ঘটে যাবে টাবে বলে বলছেন। আই ডোন্ট বাই দ্যাট আর্গুমেন্ট। কিন্তু আমি মনে করি, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি সিম্পল, বিএনপি জিতছে এবং খুব বড় মার্জিনেই সম্ভবত জিতছে। এখন এটার একটা বিপদ আছে। আমি কেন বলছি যে এত ইমব্যালেন্স ইলেকশন হয় নাই? যেমন ধরুন আমাদের যে কয়েকটা ভালো নির্বাচন হয়েছে, 91, 96, 2001, 2008 সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি এটাকে একসময় মোটা দাগে ভালো বলতাম, কিন্তু এখন বেশ আমি কিছু কিছু তথ্য দেখার পর মনে হলো এটাও বেশ সূক্ষ্মভাবে রিগড ইলেকশন এবং ম্যাসিভ রিগিং হয়েছে। যাক, এটা সরিয়ে রাখি। ওই তিনটা নির্বাচন 91, 96, 2001, 2001-এ আওয়ামী লীগ 62 আসন পেয়েছিল। কিন্তু নির্বাচনের আগে মনে হয় না যে বিএনপি নিশ্চিতভাবে জিতে যাচ্ছে বা এত বড় জিতে যাচ্ছে। তার মানে এই প্রথমবারের মতো একটা ফেয়ার ইলেকশন, যেখানে বোঝা যাচ্ছে প্রায় নিশ্চিতভাবে, কেউ বলবেন, আমি বলবো পুরোপুরি নিশ্চিতভাবে, যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। এটা ভালো জিনিস না, এটা গণতন্ত্রের জন্যও ভালো না। আমি আগেও বলেছি, একটা দল যদি জেনে যায়, মনে করে যে আমি জিতে যাব, তাহলে নির্বাচনকে সামনে রেখে বা ভবিষ্যতেও তার যা যা করা দরকার সেগুলো থেকে সে অনেক ক্ষেত্রে সরে আসতে পারে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু একটা দল নিশ্চিত জিতে যাবে, এটার একটা খারাপ প্রবণতা আছে নির্বাচনের উপরে। সেটা হলো, বাংলাদেশের সবাই ক্ষমতার পূজা করতে চায়। বাংলাদেশে যেহেতু স্টেট হিসাবে এখনও খুব শক্তিশালীভাবে দাঁড়ায়নি, স্টেট না হিসাবে না দাঁড়ানো মানে হচ্ছে এর ইনস্টিটিউটগুলো খুবই স্ট্রাকচার্ড না, খুবই তৈরি না, খুবই শক্তিশালী না। ফলে যেটা হয়, এদের প্রবণতা থাকে ক্ষমতার সাথে অ্যালাইন করা, সূর্যমুখী ফুলের মতো, যেমন সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিএনপি নিশ্চিতভাবে জিতে যাচ্ছে এই কারণে প্রশাসন, পুলিশ বা দেশের আরও বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন সংগঠনের প্রবণতা হতে পারে বিএনপির দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়া এবং বিএনপির জেতায় না চাইতেও সাহায্য করা। কথাটা এই রকম হচ্ছে, এটা হয়। যেমন ধরি, আমি এখনও বলছি না প্রশাসন পুলিশে হয়েছে, মিডিয়া, অনেকগুলো মিডিয়া যে ধরনের কাভারেজ জনাব তারেক রহমান ফিরে আসার পর বা তারও আগে থেকে করছেন, তার স্ত্রী জোবাইদা রহমান যখন একবার মাঝে দেশে আসলেন, সেটা যে ধরনের কাভারেজ কোনো কোনো পত্রিকা দিয়েছে, এটা খুবই দুঃখজনক। এখন জনাব তারেক রহমান কি এটা বলেছেন? উত্তর হচ্ছে না, তিনি বলেন না। আমি কনফিডেন্টলি বলতে পারি, তাকে আমরা এখন যেরকম দেখি। কিন্তু ওই পত্রিকাগুলো নিজ থেকে এই কাজগুলো করছে। তারপরে এখনো ভালো নেই। বাংলাদেশকে আমরা যেরকম দেখতে চাই, বাংলাদেশকে যেরকম দেখা সম্ভব, বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার বিকাশের জন্য যা করা উচিত, আমি সেটা 5 আগস্টের আগেও দেখিনি এবং এখনো দেখতে পাচ্ছি না। আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ হয়তো কিছু কিছু ক্ষেত্রে চেহারা পাল্টেছে, কিন্তু দুর্ভোগ রয়ে গেছে। মানুষের যে প্রত্যাশা, 5 আগস্টের পরে যখন একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটলো, তখন সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, দেখা গেল যে না, সে প্রত্যাশা খুব দ্রুতই মৃত্যু ঘটেছে। এবং যেহেতু প্রত্যাশাটা ছিল, আগে তো প্রত্যাশাই ছিল না। ধরেন 5 আগস্টের আগে আপনি ধরেন একটা জিনিস আমি বলি, আপনি 2 দিন ধরে খাবার পাচ্ছেন না, খাবার যে আপনি পাবেন পূর্ণ পেট, এই প্রত্যাশাও আপনার নেই, তাহলে কিন্তু আপনার ব্যথাটা কম লাগবে। কিন্তু পরে যখন আপনার প্রত্যাশাটা তৈরি হয়েছে, কিন্তু আপনার ওই একই অবস্থা, খাবার নেই, তখন কিন্তু আপনার ক্ষুধাটা বেশি লাগবে। বর্তমান অবস্থাটা হচ্ছে এরকম। এখন অবশ্য অতটা নাই কেন? প্রথম 6 মাসে মানুষের বুঝে গেছে যে কিছু হবে না, তখন মানুষ আবার ওই একই রকম অবস্থায় চলে গেছে, যে এখন আমাদের এদের কাছে কোনো প্রত্যাশাও নাই, কোনো প্রাপ্তিও নাই। কাজেই আমাদের দেশের অবস্থা এখন ওরকমই, যে আমরা এখন আমাদের আগামী 12ই ফেব্রুয়ারির পরে কি হবে, আমরা এখন সেদিকে তাকিয়ে আছি। 12 ফেব্রুয়ারি পর্যন্ত কি নির্বাচন হবে বলে আপনি সংশয় দূর হয়েছে? কনফিডেন্ট আপনি? আমি কনফিডেন্ট। আমি 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে,
তখন থেকে একদিনের জন্য আমার মধ্যে কোনো সংশয় ছিল না, দ্বিধা ছিল না যে নির্বাচন হবে না এরকম। আমি কখনোই মনে করি নাই, আমি এটা কোথাও বলিও নাই যে নির্বাচন হবে না। আমি সবসময় মনে করেছি নির্বাচন হবে। তবে পাশাপাশি আমি একথাও বলেছি যে তারপর এত নির্বাচনের জন্য যা যা করা দরকার সবকিছু করার পরেও সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় আছে। আমার সঙ্গে অনেক লোকের কথা হয় এবং তারা আমাকে প্রথমে দেখা হওয়ার পর কিছুক্ষণ পরে ২-৩টা প্রশ্নের পরে এই প্রশ্নটা করেন যে ১২ই ফেব্রুয়ারি কি নির্বাচন আদৌ হবে? ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা কি ভালো কিছু হবে? এরকম প্রশ্ন আমি শুনি। নির্বাচন হবে এটা আমি মনে করি। মনে করার নানাবিধ কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো ডক্টর ইউনূস জানেন যে ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে উনার পক্ষে মানে উনার জন্য বড় একটা ঝামেলা হবে। কি হবে আমি জানি না। উনি বড় ঝামেলাতে হয়ে যাবেন। সেই ঝামেলা মোকাবেলা করার ক্ষমতা উনার নাই। কাজেই ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে উনার কোনো উপায় নেই। উনি নির্বাচন ১২ই ফেব্রুয়ারি দিবেন। উনি অন্ততপক্ষে নির্বাচনে পেছাতে চাইবেন না। এটা আমার ধারণা। তবে সেই নির্বাচন কেমন হবে? ভালো হবে না মন্দ হবে? আ এটার মধ্যে সন্ত্রাসী ঘটনা ঘটবে কি ঘটবে না? মানুষ ভোট দিতে যাবে কি যাবে না? এগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু থাকবে। কাজেই শেষ পর্যন্ত সেই নির্বাচন সারা দুনিয়ার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে অথবা নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসবে তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবে? তাদের পক্ষে দেশ চালানো কতটা সহজ হবে কি কঠিন হবে? এইসব প্রশ্ন কিন্তু আল্টিমেটলি থেকেই যাবে। আজকে একটা আলাপ দেখলাম, ইভেন নিউজও হয়েছে পত্রিকায়, যে জামাত এবং এনসিপি নির্বাচন বয়কট করতে পারে, এবং কোনো কোনো যারা উল্লেখযোগ্য ব্লগার আছেন তারাও বলছেন জামাত এনসিপি নির্বাচন বয়কট করতে পারে। আপনার কি মনে হয় যদি এরকম দিকে যায় তখন পরিস্থিতি কি হবে? আমি মনে করি জামাত কোন অবস্থাতে নির্বাচন বয়কট করবে না। কোন অবস্থাতেই না। জামাত নির্বাচন বয়কট করার দল না। এটা হলো আমার অবজারভেশন। কারণ জামাতের ইতিহাসে জামাতের জন্মের পর মানে এখন জন্ম না, সে পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলে যখন জামাতের জন্ম হয়েছিল, সেই জামাতের ওটাকে আমি জামাতের আদি জন্ম ভাবি। সেই আদি জন্মের পর জামাত আজকের মতো সুবিধাজনক অবস্থায় অতীতে আর কখনোই ছিল না। এত সুবিধাজনক অবস্থায় থাকার পর নির্বাচন বয়কট করার মতো হঠকারী সিদ্ধান্ত জামাত নেবে বলে আমি মনে করি না। আর এনসিপি কি করলো না করলো এটা এখন টোটালি ইম্যাটেরিয়াল। বাংলাদেশের রাজনীতিতে অন্ততপক্ষে ভোটের রাজনীতিতে এনসিপির ৪ আনা পয়সার দাম নাই। ভোটের রাজনীতিতে। ইউনূসের রাজনীতিতে ওনার দাম থাকতে পারে। কিন্তু বাংলাদেশে ভোটের রাজনীতিতে এনসিপির কোনো মূল্য নেই। একটা মূল্যহীন দল সে। কাজে তারা বয়কট করলে কিছু আসে যায় না, না করলে কিছু আসে যায় না। বুঝলে, আমি আবার সরকার প্রসঙ্গে যাই। এই আপনারা যদি কেউ জানতে চায় যে এই সরকারের সফলতা বলতে আপনি কি বুঝেন, দেশের অর্থনীতি একদম বাজে অবস্থায় চলে গেছে, যদি এই সরকার এইভাবে এই দেশটাকে রেখে যায় ভবিষ্যতে কি তারা বিচারের মুখোমুখি হতে পারে? সেটা এবং হতে যা পারে। যা এটা আসলে এটা অনেক কিছু হতে পারে। কারণ আগামী যে সরকারটা আসবে সেই সরকারের মন মানসিকতার উপর নির্ভর করবে যে বিচার তারা সরকারের করতে চায় কি চায় না। তবে এটা ঠিক এই সরকার বলতে তো কোনো বিমূর্ত বিষয় নয়। সরকারের যারা উপদেষ্টা তাদের নিয়েই তো সরকার। এই সরকারের অনেক উপদেষ্টার ব্যাপারে অনেক উপদেষ্টার ব্যাপারে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে। কারো কারো ব্যাপারে তথ্য প্রমাণও আছে। আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে বিয়াম অডিটোরিয়ামে একটা মিটিংয়ে এই প্রশাসন ক্যাডারের একটা মিটিংয়ে আপনার অফিসার্স ক্লাবের যিনি সভাপতি আছেন এখন এবিএম সাত্তার জি তিনি জি বলেছিলেন যে ৮ জন উপদেষ্টার দুর্নীতির অভিযোগ গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। তারপরে উনি জি। মালটাল খেয়ে বোধহয় চুপ করে গেছিলেন আমার ধারণা। তা নাহলে উনি আর কথা বললেন না কেন? উনি তো একজনের নামও প্রকাশ করেন নাই, তথ্যও প্রকাশ করেন নাই। অথবা উনি ওই সময় চাপা মারছিলেন। কোনটা আমি জানি না। হয় চাপা মারছেন, নাহলে মাল খাইছেন যেকোনো একটা হবে। তো উনি এখন আবার পাওয়ারফুল। উনি হলেন আবার আ আমাদের তারেক রহমান সাহেবের খুব গুরুত্বপূর্ণ একটা পদে উনি এখানে আছেন। সম্ভবত পিএস হিসেবে আছেন। তো যদি আগামীতে বিএনপি ক্ষমতায় যায়, নিশ্চয়ই সত্তার সাহেব ৮ জনের ইতিহাস এবং আরো অনেকের ইতিহাস উনি হয়তো সাবমিট করবেন। যদি উনি করেন, তাহলে তো বিচার না হয়ে কোনো উপায় নাই। আর যদি উনি আবারও মানে হালকা রূপে ঝাপসা মেরে থাকেন, তাহলে উনার বিচার তখন আমরা দাবি করব। মাসবে, আমি যেহেতু স্পেসিফিক ঘটনা একটা বিষয় আপনার মন্তব্য যাবো, তার আগে একটু বলতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর বলার অপেক্ষা রাখেন, আপনি জানেন সবকিছু। এই অবস্থায় অনেকেই বলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির কি কোনো ইন্টারফেয়ারের সুযোগ এখন আছে কিনা, এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি উনি কি অবস্থায় আছেন, ওনার মানে ওনার যে এখন ওনাকে আমরা যা দেখতে পাচ্ছি বা দেখতেও তো পাচ্ছি না, যে অবস্থা শুনি, সেটা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? বাংলাদেশের রাষ্ট্রপতিকে যেভাবে উনি কি আছেন এটা কি ইম্পর্টেন্ট হলো, উনাকে কিভাবে রাখা হয়েছে। উনাকে যেভাবে রাখা হয়েছে এটা আমি মনে করি আমাদের রাষ্ট্রের জন্য খুবই অপমানজনক। রাষ্ট্রপতিকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা।
আমাদের রাষ্ট্রপতিকে অপমানজনক অবস্থায় রাখা হয়েছে, এবং সেটা করেছে এই জন্য দায়ী হলে অন্তর্বর্তীকালীন সরকার। আমি বিশেষ করে এই জন্য আমাদের সরকার প্রধানকে দায়ী করব, ডক্টর ইউনূসকে আমি দায়ী করব। রাষ্ট্রপতিকে তারা কোনো কাজ করতে দিচ্ছে না। রাষ্ট্রপতির এমনি কোনো কাজকর্ম নাই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে খুব বেশি একটা কাজকর্ম করতে বলে না, কিন্তু সংবিধান তো রাষ্ট্রপতিকে একটা সম্মান দিয়েছে, এরা এই সম্মানটুকুও রাষ্ট্রপতিকে করে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। সরকার প্রধান বিদেশ থেকে প্রতিটা বিদেশ সফরের পরে একটা কনভেনশন আছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা। আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর একবার ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাননি। ঈদের নামাজ আমরা সবসময় দেখেছি, ঈদের নামাজে সরকার প্রধান আসেন, রাষ্ট্রপ্রধান আসেন। আমাদের রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। উনি আসেন না আমি তা মনে করি না, আমি মনে করি ওনাকে আসতে দেওয়া হয় না। এটা ওনাকে অপমান না, রাষ্ট্রকে অপমান। রাষ্ট্রপতির একটা পিয়ার সেকশন আছে, যেখানে রাষ্ট্রপতির বিভিন্ন রকম ঘটনা ওনার সঙ্গে কে দেখা করতে গেল, কে দেখা করতে গেল না, সে সমস্ত ছবি তারা পাঠান। সে পিয়ার অফিসটা আদৌ কোনো কাজ করে কিনা আমার সন্দেহ আছে। আমি যতটুকু জানি সেই অফিসে কোনো লোক দেওয়া হয় না, সবাইকে উঠাই নেওয়া হয়েছে। এগুলো খুবই অপমানজনক। এবং রাষ্ট্রপতির আমি যতটুকু জানি ওনার হার্টের সমস্যা আছে, উনি চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরে যেতে চেয়েছিলেন, ওনাকে যেতে দেওয়া হয়নি। এটা অন্যায় এবং অমানবিক। এই অন্যায় এবং অমানবিক কাজগুলো এই সরকার করছে। এই জন্য আমি মনে করি আজ হোক কাল হোক এই সরকারকে জবাবদিহি করতে হবে। বর্তমান যে অরাজক পরিস্থিতি আইন শৃঙ্খলার দিক থেকে, সেখানে কি রাষ্ট্রপতি ইন্টারফেয়ার করার কোনো সুযোগ আছে? দেখুন, সাংবিধানিক ভাবে মানে আমাদের নিয়মিত যে সরকার যখন থাকে, প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রিসভা থাকে, সংসদ থাকে, যখন সংসদ না থাকে তখন আসলে থিওরিটিক্যালি কিন্তু সরকারকে চালায় কিন্তু এই যারা সরকার প্রধান যারা যারা উপদেষ্টা আসছেন, এই উপদেষ্টাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তাদেরকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এবং দেখুন ওনার পোস্টের নাম কি, প্রধান উপদেষ্টা। উনি তো উপদেষ্টা ভাই, উনি কার উপদেষ্টা? উনি কিন্তু মন্ত্রণালয়ের উপদেষ্টা না, উনি কিন্তু সরকারের উপদেষ্টা না, উনি হলেন রাষ্ট্রপতির উপদেষ্টা। সেভাবে বিবেচনা করলে আপনার রাষ্ট্রপতি তো চালায়, 2 দিন পর পর মনে করেন আপনার অধ্যাদেশ দিয়ে কি চালাচ্ছে, দেশ চলতেছে। বললাম না ওই ঝামেলা হবে। আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমার কিন্তু ঠিক আছে বুঝতে ভাই। হ্যাঁ, আমার এখানে যে পাচ্ছি, ফোন পাচ্ছি, ওই মনে হয় ফোন দিচ্ছে, বললাম না 12:30 পাচ্ছি। আচ্ছা, এটি শেষ, আমি শেষ করেছি। আমাদের দেশটা এখন চলছে কিন্তু আপনার সংবিধান দিয়ে অধ্যাদেশ দিয়ে। অধ্যাদেশ হচ্ছে একটা পর একটা। অধ্যাদেশ গুলিকে সিগনেচার করে কে? রাষ্ট্রপতি। যদি রাষ্ট্রপতি সিগনেচার না করেন তাহলে আপনি কি করবেন? অধ্যাদেশ হবে? কাজে এইগুলি যদি আপনি এভাবে যদি আপনি ধরেন তাহলে রাষ্ট্রপতির কিন্তু গুরুত্ব আছে। হয়তো রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই যে ওনার যে সৌজন্যতা, ওনার যে ভদ্রতা, তাকে আমি ধন্যবাদ জানাই যে উনি কোনো বিরোধ চান নাই। উনি বিরোধ চাইলে বিরোধ করতে পারেন এবং বিরোধ করলে সরকার বেকায়দায় পড়ে যাবে। সেই হিসেবে আমি মনে করি যে আমি সরকারকে বলবো, আপনারা শেষ পর্যায়ে চলে এসেছেন, এখনো আপনাদের উচিত হবে যে রাষ্ট্রপতিকে অপমান করেন না। একটা দেশের রাষ্ট্রপতিকে অপমান করা মানে একজন ব্যক্তিকে অপমান করা না। রাষ্ট্রপতি যদি অপমানিত বোধ করেন, সেটা রাষ্ট্রের প্রতি যে চেয়ার, সে চেয়ারের অপমান হয়। আর রাষ্ট্রপতির চেয়ারের অপমান হওয়াটা মানে হলো পুরো রাষ্ট্রের অপমান হওয়া, জনগণের অপমান হওয়া। এটা উচিত না। আপনারা তো ওনাকে সরাতে পারেন নাই, উনি তো এখন আছেন দায়িত্বে। তাহলে সেক্ষেত্রে যখন আছেন তখন ওনার চেয়ারটাকে আপনার সম্মান করতে হবে। আপনি তো ওনার কাছে শপথ নিয়েছেন, আপনি তো ওনার কাছে শপথ নিতে আপনার যদি অপমান বোধ না হয়, তাহলে ওনাকে সম্মান করতে আপনার অপমান বোধ হচ্ছে কেন? এটা এই সরকারের কাছে আমার প্রশ্ন। লাস্ট আমি শুধু একটা অপিনিয়ন ছোট্ট করে আপনি যতটুকু সময় বলেন, সেটা হচ্ছে এই যে জুলাই ইনডেমনিটি, দায় মুক্তি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের ইতিহাসে যত ইনডেমনিটি দেওয়া হয়েছে সবগুলির যা পরিণতি হয়েছে, এই ইনডেমনিটিরও সেই একই পরিণতি হবে।